নমস্কার, ফান্ডাদার আরও একটা দুর্দান্ত ইন্টারেস্টিং এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে এই যে ইলেকশন কমিশনের হাতে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে তা বানরের গলায় মুক্তোর মালা নয় তো। প্রশ্ন করেছিলাম ইলেকশন কমিশন যে বাদরামি করছে না তো, কিন্তু তখন স্বপ্নেও ভাবিনি যে আমার কথার প্রতিধ্বনি খোদ সুপ্রিম কোর্ট থেকে আসবে। গতকাল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এটা প্রমাণ করলো যে দক্ষতা এবং পেশাদারিত্ব নির্বাচন কমিশনের থেকে আমরা আশা করি, নির্বাচন কমিশনের কাজে তার বিস্তর অভাব রয়েছে। হয় দক্ষতা এবং পেশাদারিত্বের অভাব, নয়তো রাজনৈতিক নিরপেক্ষতার বিসর্জন। এই দুই অভিযোগ এখন প্রতিনিয়ত বিদ্ধ করছে কমিশনকে। তবে গতকাল সুপ্রিম কোর্টের যা হলো তা এসআইআরের টেনশনে আক্রান্ত আপনাদেরকে অনেকটা স্বস্তি দেবে, আর নির্বাচন কমিশনকে দেবে অস্বস্তি। কি হলো, কেন হিয়ারিং চলাকালীন অনেকটা স্বস্তি পাবেন যারা হিয়ারিংয়ে ডাক পেয়েছেন তারা, সব বলবো এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে যে কথাটা সব সময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু এরকমই জীবন বদলে দেওয়া সব ভিডিও, আপনাদের চোখ খুলে দেওয়া সব ইনফরমেশন, আপনাদের প্রতিদিনকার জীবনকে আরও একটু সুন্দর, আরও একটু সহজ করে তোলার এক ঐকান্তিক প্রচেষ্টা। তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাতে যখনই আমরা এই ধরনের সব জীবন বদলে দেওয়া দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। আর চ্যানেলে কিন্তু আরও অনেক প্রয়োজনীয় ভিডিও আছে, যেমন স্বাস্থ্য সম্পর্কিত, যেখানে আমরা আপনাদের ওষুধের খরচ কীভাবে অর্ধেকেরও কম করবেন তা নিয়ে বলেছি। টেকনোলজি সংক্রান্ত, যেমন কী ধরনের মোবাইল কিনবেন, মোবাইল কিনতে যাতে না ঠকে যান তার সমস্ত টিপস, কীভাবে স্ক্যামারদের থেকে বাঁচবেন, এবং আরও প্রতিদিনকার প্রয়োজনীয় অসংখ্য ভিডিও, সেগুলো তো একবার চোখ বোলানোর অনুরোধ রইল। এবার তাহলে চলুন ভিডিওতে ফিরি। এই আলোচনাটা আমি শুরু করছি একটা কমেন্ট পড়ে। এর আগের ভিডিওতে এই ভিডিওটা যেটা আমি দিয়েছিলাম, সেই ভিডিওতে সরকার একজন একটা কমেন্ট করেছেন, না কোনো রকমভাবেই আপনার কথায় হাতে হা নাতে না বলবো না, তার কারণ বাঁদরামোটা কে করেছে আপনি জানেন না তো। না জেনে তার আগেই আপনি ইউটিউবের থাম্বনেলে কি লিখেছেন, ইলেকশন কমিশন বাঁদরামো করছে। হ্যাঁ, ভারতে গণতান্ত্রিক অধিকার বেশি পেয়ে তার মর্যাদা রাখতে পারছেন না ওই দুধেল গাইদের মতন। আপনি দেশ বিরোধী কথা বলে ওই দুধেল গাইদের কাছে জনপ্রিয়তা পেয়ে ইউটিউবে ভিউ বাড়িয়ে পয়সা ইনকাম করতে চাইছেন ওই মানিক বা দীপকের মতন। ইলেকশন কমিশনের মাথায় বড় বড় আইএএস অফিসাররা বসে আছে, আর ওরা নাকি বাঁদরামো করছে, আপনি এটা বলতে চাইছেন। ছি ছি ছি। এই কমেন্টটা এই জন্য পড়লাম যে যাতে করে ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। দেখুন, আমি খুব পরিষ্কার করে বলছি, আমি কোনো রাজনৈতিক কথা বা রাজনৈতিক আলোচনাই কিন্তু এখানে করি না, এবং আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে কোনো কথা বলিনি, কখনো বলিনি। এই যে এসআইআর হচ্ছে, এই এসআইআর প্রসেসের ওপর যদিও আমি ডাক পেয়েছি, আমার হিয়ারিং হয়েছে, কিন্তু এসআইআর প্রসেস, এসআইআর ব্যাপারটাতে আমার কিন্তু পূর্ণ সমর্থন আজও রয়েছে। আমি প্রশ্ন তুলেছি যে প্রসেসে এসআইআরটা করা হচ্ছে সেটা নিয়ে। আমি প্রশ্ন তুলেছি আমি ইলেকশন কমিশনের কোনো বেতনভুক কর্মচারী নই যে ইলেকশন কমিশনকে আমি প্রশংসা করে যাব। ইলেকশন কমিশন যে পদ্ধতিতে এসআইআরটা করছে সেই পদ্ধতি নিয়ে আমারও আপত্তি রয়েছে। আমার মনে হয়েছে এতে পাবলিক হ্যারাসমেন্ট অনেক বেশি হচ্ছে। আমাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে বলে আমি ক্ষুব্ধ নই, পাঠাতেই পারে। আমি ক্ষুব্ধ এই জন্য সেখানকার ব্যবস্থাপনায়। কেন একটা লোককে একটা হিয়ারিংয়ে অ্যাপিয়ার করার জন্য 3.5 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে? কেন এই হিয়ারিংগুলো আরও অনেক সহজে নেওয়া গেল না? কেন ডকুমেন্ট প্রসেস এত কমপ্লেক্স হবে? আমি সেইগুলো নিয়ে প্রশ্ন তুলেছি এবং সেই জন্য এটা বলেছিলাম। আমি জানি ইলেকশন কমিশনের মাথায় বড় বড় আইএএস অফিসাররা বসে আছে, কিন্তু আমাদের দেশে সবচেয়ে বড় স্ক্যামগুলোর পেছনে ওই আইএএস অফিসাররাই থাকে। আমাদের দেশে এই যে বিভিন্ন শাসক দলের পেটুয়া যে অফিসার, তারাও কিন্তু আইএএস অফিসার। এই আইএএস অফিসার মানে তারা বাঁদরামো করছে না এরকম কিন্তু নয়।
আইএএস অফিসাররা বাদরামো করেন এবং তাদের বাদরামির জন্য বাদরামির শিকার হয় সাধারণ মানুষ। এই দৃষ্টান্ত ভরি ভরি। কাজেই আইএএস অফিসাররা বসে আছে বলেই তারা খুব একটা কি বলবো একটা গ্র্যান্ড ব্যাপার তৈরি করছেন এরকম তো নয়। তাহলে যদি সেটাই হতো তাহলে সুপ্রিম কোর্ট এটা বলতো না। কি বলল সুপ্রিম কোর্ট? আমি আবারও বলছি, এই এসআইআর প্রসেসের প্রতি আমার সম্পূর্ণ সমর্থন রয়েছে, কিন্তু প্রসেসটা যেভাবে এক্সিকিউট করা হচ্ছে, ইলেকশন কমিশন যেভাবে করছে, সেই মেথডটা আমার মনে হয় প্রথম দিকে তো ইলেকশন কমিশন যেভাবে বাছার জন্য কথা বলেছে, যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি খুঁজেছে, যেভাবে এআই ইউজ করেছে, আমি তার পূর্ণ সমর্থনে ছিলাম। কিন্তু যে প্রসেসের মাধ্যম দিয়ে এক্সিকিউশনটা হচ্ছে, সেই প্রসেসটা আমার মনে হয়েছে খারাপ। আমি সেই জন্য বলেছি এখানে মানে আমি ইলেকশন কমিশনের কোনো প্রোপাগান্ডা চালাচ্ছি না যে আমাকে সব কিছুই তার ভালো ভালো বলতে হবে, না কোনো রাজনৈতিক দলের প্রোপাগান্ডা করছি। যেটা আমার মনে হচ্ছে, যেটা আমি দেখছি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে, আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে সুপ্রিম কোর্ট কি বলল, এবার চলুন আমরা সেখানটায় যাই। প্রথমে সুপ্রিম কোর্ট যেটা বলেছে, তার ফলে কিন্তু এটা নিশ্চিতভাবে এই এসআইআর প্রক্রিয়া একটা বিরাট বদল চলে আসছে এবং আমরা যারা এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি তাদের টেনশন কমছে, তাদের অনেক বেশি সুবিধা হচ্ছে। প্রথম যেটা বলেছে সেটা হচ্ছে যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ডেটা, যেটা ইলেকশন কমিশন বলছে যেখানে ওই 1 কোটির কাছাকাছি নাম এসছে, যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে প্রবলেম রয়েছে তাদেরকে যে হিয়ারিং নোটিশ পাঠাচ্ছে, অর্থাৎ যেটাকে বাংলায় বলা হয় যুক্তিসঙ্গত তথ্যের অসঙ্গতি। যেমন একটা এক্সাম্পল খুব ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে বাবা এবং ছেলের বয়সের ডিফারেন্স হয়তো 12 বছর বা 14 বছর। এইটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি ডেটা, অর্থাৎ যুক্তি দিয়ে এই বাবা আর ছেলেকে এস্টাবলিশ করা যাচ্ছে না। এই ধরনের যে ডিসক্রিপেন্সি, এই ডিসক্রিপেন্সি প্রায় 1 কোটি এর কাছাকাছি লোকের হয়েছে। মানে আগে 1,30,00,000 ছিল, কিছু রিডিউসড হয়ে 1 কোটি মতন হয়েছে। সেই যে ডেটা, সেই ডেটাটাকে পাবলিশ করতে বলেছে সুপ্রিম কোর্ট। বলেছে যে এই ডেটাটা তোমাদের পাবলিশ করতে হবে, কারা কারা এই লজিক্যাল ডিসক্রিপেন্সির শিকার, যাতে তারা সেগুলো জানতে পারে। এবং এই ডেটাটা কোথায় পাবলিশ করতে হবে? এই ডেটা পাবলিশ করতে হবে লোকাল পঞ্চায়েত এবং শহরের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটির ওয়ার্ড অফিসে টানিয়ে দিতে হবে সেই লিস্ট, যে এইখানে কারা কারা এই লজিক্যাল ডিসক্রিপেন্সির শিকার। অর্থাৎ তারা যাতে জানতে পারেন, দুম করে একটা নোটিশ আসলো 3 দিন পরে গিয়ে উপস্থিত হলাম, মানে উপস্থিত হতে হবে, এরকম যাতে না হয়। অনেক জায়গাতেই হয়েছে নোটিশ সার্ভ করতে ডিলে হয়েছে, দেখা যাচ্ছে নোটিশ যবে সার্ভ করেছে সেখান থেকে হিয়ারিংয়ের ডেট 2 দিন 3 দিন দূরে। কিন্তু আগেই যদি এই নোটিশ আমরা জেনে যাই যে এদের লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, তাহলে হয়তো তারা কেউ বাইরে আছেন, তাদের পক্ষে ফিরে আসা সুবিধা হবে। তাদের কাগজপত্র যারা, দেখুন সবার তো সব কাগজ একদম রেডি করে থাকে না, হয়তো কোথাও ঢুকে রয়েছে, খুঁজতে হবে, এই করতে হবে। এখানে কি হচ্ছে, 1 কোটি মানুষকে ডাকা হচ্ছে কিন্তু 7 কোটি মানুষই কাগজ খুঁজছেন। এই যে জায়গাগুলো, অর্থাৎ সাধারণভাবে সব লোকের মধ্যে একটা হয়রানির ব্যাপার তৈরি হচ্ছে, এটা যাতে না হয়। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের রয়েছে তাদের নাম তুমি পাবলিশ করো, লোকাল মিউনিসিপ্যালিটির ওয়ার্ড অফিস বা পঞ্চায়েত অফিসে সেটা টানিয়ে দাও, বিএলওদের দিয়ে নোটিশ সার্ভ করো, যাতে তারা জেনে যেতে পারে ও আচ্ছা আমার লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, বা আমি যে ডেটা দিয়েছি সেই ডেটাতে তথ্যের অসঙ্গতি রয়েছে, সুতরাং আমাকে আমার প্রয়োজনীয় কাগজপত্রগুলো রেডি করতে হবে। অর্থাৎ এইটা বাকি লোকগুলোকে শান্তি দেবে। এটা কিন্তু খুব প্রয়োজনীয় পদক্ষেপ, এবং এই পদক্ষেপগুলো ওই ইলেকশন কমিশনের আইএএস অফিসারদের আগেই ভাবা উচিত ছিল বলে আমার মনে হয়। আমি জানি না যে ভদ্রলোক সেই কমেন্টটা করেছিলেন তিনিও এই ভিডিওটা দেখছেন কিনা, দেখলে পরে আমি বলবো যে এই বুদ্ধিটুকু তাদের তো থাকা উচিত বলেই আমার মনে হয়। তো যাই হোক, এইটা হচ্ছে একটা। তাহলে এই পয়েন্টের মাধ্যম দিয়ে সুপ্রিম কোর্ট সাধারণ লোকেদের অনেকটা কিন্তু স্বস্তি দিচ্ছেন। এরপরে কি আছে, এরপরে 2 নম্বর বলেছেন, এবার এই যে ডকুমেন্ট ডিপোজিট বাই অথরাইজড পারসন অ্যালাউড, অর্থাৎ কাগজ জমা করতে ভোটারের যাওয়া বাধ্যতামূলক নয়, বিএলএ বা অন্য যে কেউ যেতে পারবে। এইটা একটা বিরাট ব্যাপার। ধরুন আমি এখানে থাকি না,
কিন্তু আমার লজিক্যাল ডিসক্রিপেন্সি চলে এসছে। আমি আমার বাড়ির কাউকে দিয়ে কাগজগুলো জমা করিয়ে দিলাম যে এই কাগজ। বহু লোক আমাকে এর আগের ভিডিওতে কমেন্ট করেছেন, আমার ছেলে বাইরে থাকে, ব্যাঙ্গালোরে থাকে, আমেরিকায় থাকে, বিভিন্ন জায়গা থেকে থাকতে পারে, তারটা কীভাবে আমি জমা করব। তো এই ব্যাপারটাই ছিল না। আইএএস অফিসারদের এইটুকু বুদ্ধি থাকবে না? বড় বড় আইএএস অফিসার যে ডকুমেন্ট জমা করার জন্য কেন সেই লোকটাকে সশরীরে উপস্থিত হতে হবে? আগে ডকুমেন্ট নিয়ে নিয়ে সেই ডকুমেন্ট জমা করার জন্য যে কেউ যেতে পারবেন, তার শুধু একটা যে যার লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে যে ভোটারে, তার একটা অথরাইজেশন লেটার শুধু লাগবে। তাহলে অথরাইজেশন লেটার দিয়ে তিনি যে কোনো কাউকে ডকুমেন্ট জমা করতে পাঠাতে পারেন। ইনফ্যাক্ট বিএলএও যেতে পারবে, অর্থাৎ বিএলএ যারা রাজনৈতিক দলের প্রতিনিধি এই এসআইআরের, তারাও কিন্তু সেই ডকুমেন্ট জমা করতে পারবেন। এটা সুপ্রিম কোর্ট অ্যালাউ করেছে। অর্থাৎ এই জিনিসগুলো অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু এইগুলো ইলেকশন কমিশন আগে থেকে করেনি। তবে তার একটা কারণও ছিল, সেটা আমি পরে আসছি। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। তাহলে এইটা হলো 2 নম্বর। তাহলে 2 নম্বর হলো, 1 নম্বর আগে দেখেছি, এটা 2 নম্বর। এরপরে দেখুন, এটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বরে কি বলছেন? যে ডকুমেন্ট ডিপোজিট স্লিপ নিডস টু বি গিভেন। অর্থাৎ আমি ডকুমেন্ট জমা দিলাম, তারপরে ইলেকশন কমিশন বললো আপনি তো জমা দেননি, আবার জমা দিতে যেতে হবে হয়তো। তো এইটা যাতে না হয়, অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে সাধারণ লোকের হয়রানি কম করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার ছিল ইলেকশন কমিশনের, সেইগুলোকে সুপ্রিম কোর্টকে নিতে হচ্ছে। তাহলে কি আমরা এটা ধরবো সুপ্রিম কোর্টের বিচারপতিরা ওই আইএএস অফিসারদের থেকে বেশি বুদ্ধি ধরে? ওই যিনি কমেন্টটা করেছিলেন তার মত অনুযায়ী তাই তো দাঁড়াচ্ছে। তো এইটা হচ্ছে এই ডিপোজিট স্লিপ, অর্থাৎ যে কাগজ জমা দিল ওই ভোটার, যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি পাওয়া গেছে, তার একটা ডিপোজিট স্লিপ ইলেকশন কমিশনকে দিতে হবে। অর্থাৎ কাগজ জমার একটা রসিদ দিতে হবে যে এই কাগজ আমরা বুঝিয়া পেলাম, ভেরিফাইড নয়, কিন্তু কাগজগুলো জমা দেওয়া হয়েছে সেটা এখানে ওই রসিদে লিখে দিতে হবে যে এই কাগজ পেয়েছি। তাহলে এই পোর্শনটা অনেকটা স্বস্তি দেবে। অর্থাৎ আপনি কাগজ জমা দিয়ে আসলেন এবং তারপর সারাক্ষণ খচখচ, জমা তো দিলাম, যদি কাগজ হারিয়ে যায়, যদি কিছু হয়ে যায়, তারপরে কি হবে, আবার কবে যেতে হবে, এই ব্যাপারটা হবে না। আপনার কাছে রসিদ থাকবে যে ভাই আমি এই দেখুন আপনাদের এই কাগজগুলো জমা দিয়েছিলাম। তো এইটাও একটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আপডেট যেটা সুপ্রিম কোর্ট দিয়েছে। এই গেল 3। এরপরে আসছে 4 নম্বরে। 4 নম্বরে কি হয়েছে? 4 নম্বরে বলেছে যে এরপরে যদি সেই ডকুমেন্ট যেটা আপনি জমা দিলেন তাতে যদি অসঙ্গতি পাওয়া যায়, অর্থাৎ বা সেই ডকুমেন্ট ভেরিফাই করতে যাওয়া হলো, দেখা গেল যে ভেরিফাইড হলো না, ওরা হয়তো বললো যে না এটা ভেরিফাই হচ্ছে না, বা এটা জাল ডকুমেন্ট, বা কোনো রকম কোনো প্রবলেম তৈরি হলো ডকুমেন্টে, তখন তাকে হিয়ারিংয়ে ডাকা যাবে। এবং সেই হিয়ারিংটাও সুপ্রিম কোর্ট বলেছে ইলেকশন কমিশনকে যে আপনারা পঞ্চায়েত অফিস বা ওয়ার্ড অফিসেও করতে পারেন। এখানে কিন্তু কোনো স্পেসিফিক নির্দেশ দেওয়া নেই যে ওখানে করতে হবে, বলা হয়েছে যে ওখানেও করা যেতে পারবে। ইলেকশন কমিশন এখন কোথায় করবে সেটা জানা নেই, কিন্তু এখানেও করার জন্য অনুরোধ করা হয়েছে, এটা কিন্তু অর্ডার নয়। তো কাগজ জমা এবং কাগজ জমা কিন্তু লোকাল জায়গাতেই করা যাবে, অর্থাৎ পঞ্চায়েত এবং ওয়ার্ড অফিসে করা যাবে, কিন্তু হিয়ারিংটা ওখানেই করা যাবে কি না সেই ব্যাপারে সুপ্রিম কোর্ট একটা সাজেশন দিয়েছে যে আপনারা চাইলে হিয়ারিং ওখানেও করতে পারেন, তাতে সাধারণ লোকের সুবিধে হবে। এবার এর যে প্র্যাকটিক্যাল অসুবিধাও রয়েছে সেগুলো এগুলো ইলেকশন কমিশনও বলবে বা ভবিষ্যতে আসবে, এই ব্যাপারগুলো উঠে আসবে। তবে এই ব্যাপারটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে, ফলে এখানেও একটা বিরাট চেঞ্জ আসতে পারে, আসতে পারে। আচ্ছা, আর হচ্ছে কি, আর 5 নম্বর যেটা নিয়ে প্রচুর ডিবেট হয়েছে সেইটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট, এই দুটো জিনিসকে ইলেকশন কমিশনকে গণ্য করতে বলেছে সুপ্রিম কোর্ট ডকুমেন্ট হিসাবে। এই ডকুমেন্টটা কিন্তু আপনার ভারতের নাগরিকত্ব প্রমাণ করবে না, কিন্তু আপনার বয়সের সার্টিফিকেট হিসাবে
এটা কিন্তু গণ্য করতে হবে। অর্থাৎ আপনি যে বললেন যে ধরুন আপনি বললেন আপনার 1/1/1987 আগে জন্ম হয়েছিল, তাহলে আপনার বাবা মার কোনো ডেটা দিতে হবে না। কিন্তু আপনার জন্ম যে 1/7/1987 আগে হয়েছিল সেইটা প্রমাণ করার জন্য হয় আপনি জন্ম শংসাপত্র দাখিল করুন, অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দাখিল করলেও হবে। অর্থাৎ আপনার বয়সকে প্রমাণ করার জন্য এইটা কিন্তু একটা ডকুমেন্ট হিসাবে গ্রাহ্য করতে হবে, এরকমই নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, যেটা বহু লোককে অনেক চিন্তা থেকে মুক্ত করবে। অর্থাৎ একটা এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের রেজাল্ট, যারা পাস করেনি তাদের তো সার্টিফিকেট আসবে না, রেজাল্ট আসবে, ফেল করেছিল সেই রেজাল্ট দিলেও হবে। সুতরাং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট দুটোকেই বৈধ নথি হিসাবে, বৈধ বয়সের প্রমাণপত্র হিসাবে গণ্য করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাহলে এই 5টা জায়গা থেকে কিন্তু টোটাল এসআইআর প্রক্রিয়াটাই চেঞ্জ হয়ে গেল। ওই মানে তথ্যে গণ্ডগোল থাকলে পরে আগেই সেটা তার লিস্ট টানিয়ে দেওয়া হবে। আপনারা লিস্ট টানানোর পরে অ্যাপ্লাই করতে 10 দিন সময় পাবেন। বিএলএ বা অন্য যে কোনো লোককে দিয়ে, আপনার পরিবারের যে কোনো লোককে দিয়ে কাগজপত্র ওখানে জমা করতে পারবেন, এবং তারপরে হিয়ারিংয়ে ডাকলেও চেষ্টা করবে কমিশন যে যাতে আপনার কাছাকাছি একটা হিয়ারিং সেন্টার থাকে, যাতে আপনাকে অনেক দূরে না যেতে হয়। তবে সেই ব্যাপারটা এখনও ক্লিয়ার নয়। এবং বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু গণ্য হবে। তাহলে এই হয়ে গেল পুরো ব্যাপারটা। আর সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তার রেজাল্ট যদি 1/7/1987 আগে হয়, তাহলে 1/7/1987 আগের আপনি একটা ডকুমেন্ট শো করতে পারছেন। ঠিক আছে, সেইটাও কিন্তু এখানে কিছুটা হলেও কাজ করবে, যদিও এটা বয়সের প্রমাণ হিসাবেই ধরা হচ্ছে, কিন্তু ওটা নথি হিসেবেও গণ্য হতে পারে যদি সেটা অনেক পুরনো হয়, 87-ও আগের হয়। আচ্ছা, এরপরে আসছি যেটা ফাইনাল ইস্যু, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকেও কিন্তু বেশ কিছু নির্দেশ দিয়েছে। এই নির্দেশগুলোর মধ্যে আছে যে জায়গাগুলো নিয়ে ইলেকশন কমিশনের সঙ্গে রাজ্যের প্রচুর সংঘাত ছিল, সেই সংঘাতের জায়গাগুলোকে সুপ্রিম কোর্ট হাইলাইট করেছে এবং সেগুলোকে বলেছে যে রাজ্যকেও কিন্তু এই ব্যাপারগুলো পালন করতে হবে। যেমন ধরুন, পর্যাপ্ত কর্মী দেওয়া, ল অ্যান্ড অর্ডারকে পারফেক্ট রাখা। এবং আমরা দেখতে পাচ্ছি যে ল অ্যান্ড অর্ডার কিন্তু ঠিক সব জায়গায় থাকছে না। বহু জায়গায় হিয়ারিং অফিস ভাঙচুর হচ্ছে, সেখানে আন্দোলন হচ্ছে, নানা রকম অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু তারা রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে এগুলো কিন্তু পারফেক্টলি মেনটেন করতে হবে। এবং এখান থেকেই চলে আসছে যে এখন যে নির্দেশগুলো আছে, পর্যাপ্ত কর্মী সরবরাহ করা ইত্যাদি, যেগুলো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের বরাবরই বিরোধ ছিল এসআইআরের প্রথম থেকেই, সেগুলো রাজ্য মানবে কি না তা কিন্তু পরিষ্কার নয়। আর যদি না মানে, তাহলে নির্বাচন কমিশনই বা সেই বাকি নির্দেশগুলো মানবে কি না তা কিন্তু ভবিষ্যতেই বলবে, তা সময়ই বলবে। সেটা এখনই বোঝা যাচ্ছে না যে এইখানে আমাদের জন্য কি ওয়েট করে আছে। কারণ এই রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত কিন্তু একটা প্রথম থেকেই ছিল, এবং সেই সংঘাতের ফলে নির্বাচন কমিশনকে বেশ কিছু স্টেপ নিতে হয়েছে। যেমন ধরুন, ফর অ্যান এক্সাম্পল, হিয়ারিং সেন্টার একটা ফিক্সড জায়গায় অনেকটা এরিয়ার একটাই হিয়ারিং সেন্টার করতে হয়েছিল। তার কারণও কিন্তু এটা যাতে রাজনৈতিক চাপ বা যাতে কোনো রকম গণ্ডগোলের না তৈরি হয়। কারণ যারা বাইরে থেকে মাইক্রো অবজারভাররা আসছেন বা অন্যান্যরা আসছেন, আমরা তো জানি অবজারভারের গাড়ির ওপরও আক্রমণ করা হয়েছিল বিভিন্ন জায়গায়, যেখানে রাজ্য প্রশাসন কিন্তু ল অ্যান্ড অর্ডার সামলাতে ব্যর্থ হয়েছিল। তো সেই ব্যাপারগুলোকে মাথায় রেখেই কিন্তু এই হিয়ারিং সেন্টারগুলোকে একটা সিকিওর জায়গার মধ্যে করার চেষ্টা করা হয়েছে। এবং সেই কারণে হিয়ারিং সেন্টারগুলো কিন্তু অনেকেরই বাড়ির থেকে অনেকটা দূরে হয়েছে। এবং যেহেতু বিএলওদের ওপর প্রথম থেকেই রাজনৈতিক দলগুলো প্রচণ্ড চাপ তৈরি করছিল, সেই জন্যই কিন্তু পশ্চিমবঙ্গে বিএলএদের দিয়ে নথি পরীক্ষাটা করা যায়নি বা করতে চায়নি নির্বাচন কমিশন।
সুতরাং দু তরফেরই সুবিধে অসুবিধে রয়েছে এইখানের ক্ষেত্রে। তবে যে যে স্টেপগুলো এইবার সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছে, হিয়ারিং সেন্টার ছাড়া বাকিগুলো কিন্তু ইলেকশন কমিশন আগেই করতে পারত। আর জন্মের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সব জায়গায় বৈধ, এটা না নেওয়ারও কোনো কারণ ছিল বলে আমার মনে হয় না। সেগুলো করতে পারতো, তাহলে পরে অনেক বেশি ট্রান্সপারেন্সি ইলেকশন কমিশন মেনটেন করতে পারতো। আজকে যে অভিযোগটা তাদের দিকে বারবার উঠছে, তবে কাজেই সেটা সময়ই বলবে যে নির্বাচন কমিশন কি করবে, রাজ্য কতটা মানবে আর নির্বাচন কমিশন কতটা মানবে। তবে লড়াই যে জমে গেছে তাতে কোনো সন্দেহ নেই, লড়াই কিন্তু জমে গেছে। ইলেকশন কমিশন এতদিন পর্যন্ত আপার হ্যান্ডে ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশ তাদেরকে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে ফেলবে, আর সেই সঙ্গে সুবিধে করবে রাজনৈতিক দলগুলিকে। তারা এবার অনেক বেশি বোল্ডলি নির্বাচন কমিশনের বিরোধিতা করতে পারবে বলে আমার মনে হয়। তো সেই সব মিলিয়ে ব্যাপারটা যে জমে গেছে লড়াইটা, সেটা সেই ব্যাপারে কোনো সন্দেহই নেই। এবং এই সংক্রান্ত বাকি সমস্ত আপডেট আমি এই চ্যানেলে নিয়ে আসব, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখুন, আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। দারুণ দারুণ ইন্টারেস্টিং সমস্ত ভিডিও আসতে চলেছে। আর আপনারা তো জানেনই, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কী করছেন? প্লিজ ভিডিওটাকে লাইক করে সবার সঙ্গে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই।